হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোন একটা লার্জ ল্যাঙ্গুয়েজ বেস মডেল সিস্টেমের অন্যতম কোর একটা কনসেপ্ট র্যাগ। এই জিনিসটা কিভাবে কাজ করে। সো র্যাগ এই টার্মটাকে যদি আমরা ইলাবোরেট করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। সো এটাকে যদি আমরা একটা এক্সাম্পলের সাথে ব্যাখ্যা করার চেষ্টা করি তাহলে ধরেন কোন একজন ব্যক্তি কোন একটা কেস নিয়ে কোন একটা বিচারকের কাছে গেল। তো বিচারক তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলল যে তুমি আমাকে বাংলাদেশের আইনের অথবা বাংলাদেশের সংবিধানের হোয়াটএভার ইট ইজ সেই সংবিধানের বা আইনের অমুক ধারাটার এক্সপ্লেনেশনটা তুমি আমাকে দাও। দ্যাট মিনস ওই ধারাটার ডিটেইল ডকুমেন্ট তুমি আমাকে দাও, যাতে আমি সেই ডকুমেন্ট থেকে সেই কনটেক্সটটা স্টাডি করে যেই ব্যক্তি যে কেসটা নিয়ে আসছে সেই কেসের আমরা একটা খুব ভালো সুরাহা করতে পারি। তো এই এক্সাম্পলটার সাথে আসলে র্যাগের খুব ভালো একটা মিল আছে। তো আমরা যদি আসলে স্ক্রিনে যে ইমেজটা দেখা যাচ্ছে সেই ইমেজটা আমরা যদি খেয়াল করি তাহলে আমরা সেই ব্যক্তিটাকে যে কেস নিয়ে আসলো জাজের কাছে, তাহলে সেই ব্যক্তিটা মেনলি একটা কুইরি নিয়ে আসছে। আর এই এলএলএমটা সেটা হচ্ছে আমরা একটা জাজের সঙ্গে তাকে অর্থাৎ বিচারকের সঙ্গে কিছুটা কম্পেয়ার করতে পারি। আর তিনি যে তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে তিনি যেই কনটেক্সটটা ওই কেসের যে কনটেক্সটটা তিনি নিলেন তার অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে, সেই জিনিসটাকে আমরা আসলে এখানে বলতে পারি যে কোনো একটা ডাটাবেস থেকে বা ডকুমেন্টসে কোনো একটা ডাটাবেজে রাখার পরে সেই ডাটাবেস থেকে আমরা ভেক্টর সার্চের মাধ্যমে সেই কুয়েরি রিলেটেড কনটেক্সটটা পুল করা হচ্ছে এখানে মেনলি এখানে। সো সেই কনটেক্সট এবং কোয়েরি প্রম্পট আকারে আমরা যদি এলএলএম কে ফিড করার পরে এলএলএম যেই রেসপন্সটা দিচ্ছে আসলে সেটাকেই বলা হচ্ছে যে জেনারেশন, অর্থাৎ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন। অর্থাৎ কোন একটা কোয়েরির সেই অগমেন্টেড ভার্সনটা অর্থাৎ কনটেক্সটটা ডাটাবেস থেকে পুল করার পরে সেটার এলএলএম কে মাধ্যমে কোন একটা রেসপন্স জেনারেট করাটাকে আসলে আমরা আসলে সংক্ষেপে র্যাগ, এই কনসেপ্টটাকে র্যাগ বলতেছি। সো আজকে আমরা দেখব যে আসলে কিভাবে আমরা একটা চ্যাট জিপিটির সাহায্য নিয়ে আমাদের লোকালি যে এলএলএমটা হোস্ট করা আছে সেই হোস্টেড এলএলএম এর মাধ্যমে কিভাবে একটা র্যাগ সিস্টেমের, খুব সিম্পল র্যাগ সিস্টেমের পিওসি করতে পারি। সো এই সিস্টেমটাকে আমাদের লোকালি যদি আমরা এক্সিকিউট করতে চাই তাহলে আমাদের কয়েকটা জিনিস প্রি কন্ডিশন রাইট লাগবে, যেটা হচ্ছে যে ডেফিনেটলি মাস্টার অফ দ্য হাউস আমাকে একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রাখবে, এবং সেটা করার জন্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে লোকালি হোস্ট করার জন্য আমি ওলামা নামে একটা টুলস আমি এই সিএলএটা ডাউনলোড করে নিয়েছি, এবং তারপরে যেটা করেছি আমি সেটা হচ্ছে যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের দুটো মডেল, একটা হচ্ছে ডিপসিক R1 8 বিলিয়ন আর হচ্ছে লামা 3.2, এই দুটো ইমেজকে আমি পুল করে রাখছি। আর একটা জিনিস লাগবে সেটা হচ্ছে আমার মেশিনে পাইথনের এনভায়রনমেন্ট থাকতে হবে, এবং আমরা সবাই জানি যে আসলে লার্জ ল্যাঙ্গুয়েজের মডেলগুলো কি পাইথন ফ্রেন্ডলি। তো যে কোনো কিছু লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে নিয়ে কোনো কিছু কাজ করতে হলে অবশ্যই পাইথন এনভায়রনমেন্টটা থাকতে হবে। সো আমার পিসিতে কি যে পাইথনের এনভায়রনমেন্টটাও সেট করা আছে, এবং যেটার জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার ভিএস কোডে পাইথনের খুবই জনপ্রিয় নোটবুকটা জুপিটার নোটবুক, এটা এক্সটেনশনটা আমার ভিএস কোডে আমি অ্যাড করে রাখছি, এবং আমার পাইথন এনভায়রনমেন্টটাও রেডি আছে। তো এখন যেটা হবে যে আমরা চলুন আমার চ্যাট জিপিটিকে আমরা আসলে জিজ্ঞেস করে দেখি সে আমাদের কীভাবে সাহায্য করতে পারে। সো আমি যেটা করেছি সেটা হচ্ছে চ্যাট জিপিটিকে আমি জাস্ট সিম্পল একটা প্রম্পট বলেছি, সেটা হচ্ছে যে গিভ মি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন টু বিল্ড এ রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন সিস্টেম ইউজিং পাইথন অ্যান্ড ওলামা হুইচ আই হ্যাভ অলরেডি সেট আপ লোকালি। সো এটা বলার পরে সে কিন্তু আমাকে খুবই সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা স্টেপ বলে দিয়েছে, যে স্টেপগুলো আমরা আসলে এখন আমার মেশিনে এক্সিকিউট করার চেষ্টা করবো। সো প্রথম স্টেপে যেটা বলছে সে আমাকে কিছু লাইব্রেরি ইনস্টল করতে বলতেছে। ওকে ফাইন। তো আমি আমার লাইব্রেরিগুলো আমি আসলে আমার এতে ইনস্টল করে নিই। সো এটা আমার জন্য খুবই দ্রুত হয়ে যাচ্ছে বিকজ আমি অলরেডি এটা একবার এক্সিকিউট করেছি, এই জন্য সে আসলে আমার কি আর বেশি সময় লাগলো না। সেকেন্ড যেই জিনিসটা স্টেপটা সেটা হচ্ছে যে সে দেখেন সে বলতেছে যে একটা ফাংশন আমাকে এক্সিকিউট করতে বলতেছে। সে যে ফাংশনটা হচ্ছে যে কোনো একটা পিডিএফকে সে আমি ডকুমেন্ট আকারে সে লোড করতে পারি। যদি আমি আবার এক্সিকিউট করি, লেটস সে আমার ফার্স্ট যেটা সেটা হচ্ছে আমার ফার্স্ট ইনস্ট্রাকশনটা আমি এখানে এক্সিকিউট করলাম। ওকে ফাইন। নাও দ্য নেক্সট ইনস্ট্রাকশন। সো নেক্সট ইনস্ট্রাকশন হচ্ছে যে সে আমাকে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কনসেপ্ট, সেটা হচ্ছে ভেক্টর ডিবি অর্থাৎ ক্রোমা ডিবি, যেটা হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ভেক্টর ডিবি, যেটা
আসলে কোনো একটা আমার ডাটাগুলোকে, অর্থাৎ কোনো একটা পিডিএফ এর যে ডাটাগুলো, সেই ডাটাগুলো কি করা হবে যে আমাকে ওই ডিবিটি স্টোর করে রাখতে সাহায্য করতেছে আমাকে। সো ভেক্টর ডিবি এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। সো এটা নিয়ে আসলে খুব বেশি আলোচনা করার সুযোগ নাই। তারপর আমি যেটা বলি যে ট্র্যাডিশনাল ডাটাবেস থেকে ভেক্টর ডাটাবেসের অন্যতম একটা মেজর ডিফারেন্স হচ্ছে যে এ কাইন্ড অফ ভেক্টর সার্চ যেটাকে বলে, সেটা হচ্ছে এটা কিছুটা সিমিলারিটি সার্চ টাইপের জিনিস। অন্যান্য সার্চগুলো যেভাবে হয় যে আমরা কি করি যে একটা ভ্যালু কম্পেয়ার করার চেষ্টা করি। সো এখানে যেটা হচ্ছে নাম শুনে বুঝতে পারছি যে ভেক্টর টার্মটা ইউজ করা হয়েছে। তো ভেক্টর কোনো জিনিসকে কখন আমরা একটা জিনিসকে ভেক্টর রাশি বলি যখন সেটা কি আমাকে নট অনলি সিঙ্গেল শুধু ভ্যালু দিয়ে আমি তাকে প্রকাশ করতে পারি না, তাকে কি দরকার, তার সঙ্গে আমার আরেকটা কম্পোনেন্ট দরকার। যেমন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল আমরা যেটা দেখি যে হচ্ছে কোনো একটা অবস্থানকে নির্ণয় করার জন্য যে আমার বাসা হচ্ছে ঢাকা থেকে 200 বা 250 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। তো আমার বাসার অবস্থান বোঝানোর জন্য আমাকে শুধুমাত্র 250 কিলোমিটার বললেই হবে না, তার সঙ্গে কি আমাকে পশ্চিমটা উল্লেখ করতে হচ্ছে, মানের সঙ্গে তার দিকের একটা খুব গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। তো এই ধরনের রাশিগুলো কি ভেক্টর রাশি বলা হয়। তো ভেক্টর ডিবিতেও বিষয়টা এরকম যে কোনো আপনি যখন এই ডিবিতে কোনো একটা জিনিস সার্চ করি তখন সে শুধুমাত্র যে আসলে আমাকে শুধু ভ্যালুটা কম্পেয়ার করে তা নয়, যে আমি যেই কনটেক্সটটা সার্চ করব তার পাশাপাশি সে সিমিলার টাইপের অনেক কিছু আমাকে আহ, দিয়ে দিবে। যেমন মনে করেন আপনি যদি আমার অ্যাট্রিবিউটগুলো দিয়ে আমাকে সার্চ করেন তাহলে সে শুধু আমাকেই মানে রিটার্ন করবে না, পাশাপাশি আমার ক্লোজ যারা আছে, আমার অ্যাট্রিবিউটের ক্লোজ আমার প্রতিবেশীদেরও কি রিটার্ন করে দিবে। তো এরকম একটা কনসেপ্ট হচ্ছে ভেক্টর ভেক্টর সার্চ। তো এই ভেক্টর সার্চটা এখানে ইউজ করা হয়েছে। সো আমরা দেখবো আসলে এখানে কেন ভেক্টর সার্চ ইউজ করা হচ্ছে, এখানে এলএলএম এর জন্য কেন লাগে। তো এটা আমরা আগে ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করি, তারপরে আমরা আসলে বিষয়টা নিয়ে পরে আলোচনা করতে পারি। ওকে, ফাইন, এটা শেষ। এখন হচ্ছে আর একটা স্টেপ, সেটা হচ্ছে স্টেপ 4। সেখানে সে বলতেছে জাস্ট আমি যেটা আসলে বললাম যে আসলে এর আগে যেটা করা হয়েছিল যে ডিবিতে ডাটাগুলোকে, যে আমরা যে চাঙ্ক অফ ডাটা যেটা ফার্স্ট স্টেপে চাঙ্ক ক্রিয়েট করলাম, সেই চাঙ্কগুলোকে ডিবিতে সে কি করতেছে, সেভ করে রাখতেছে। সো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এখানে দুটো জিনিস, একটা হচ্ছে ডাটাটাকে ভেক্টরাইজ করার পরে সেটাকে সে ইমবেডিং করতেছে ভেক্টর ডাটাতে, ডাটাবেসগুলোকে ফার্স্ট ভেক্টরাইজ করে মানে হচ্ছে যে ডাটাগুলোকে আসলে একটা যে টোকেনগুলো, সেই টোকেনগুলোকে একটা নিউমেরিক ভ্যালু দিয়ে একটা ইন্টারিম একটা কি বলা হয় যে একটা ইমবেডিং ম্যাট্রিক্স, আচ্ছা ভেক্টর ম্যাট্রিক্সে রূপান্তর করে। তো এই ম্যাট্রিক্সগুলোকে ইমবেড করা মানে হচ্ছে খুবই অর্গানাইজড ওয়েতে ডাটাবেসে স্টোর করা, যাতে আমি নেক্সট টাইম করে কিছু যদি আমি সার্চ করি সেটাকে খুব সহজেই পুল করতে পারি। সো এইখানে সেই জিনিসটা করা হচ্ছে যে এর আগে আমি কি করলাম, এখানে ডাটাগুলোকে ভেক্টরাইজ করার পর আমি সেটাকে ইমবেডিং মাধ্যমে শুরু করলাম। এরপরে যেটা হচ্ছে আমরা ট্র্যাডিশনাল ভেক্টর সার্চ করতে বলতেছে সে আমাকে, যে কোনো একটা কোয়েরি থেকে সে আমাকে কনসেপ্ট ওই ওই সিমিলার টাইপের জিনিসগুলো সে আমাকে রিটার্ন করবে এই ফাংশনটা। সো জাস্ট সিম্পলি ফাংশন, এটাও আমি একটু অ্যাড করে রাখি। জাস্ট কপি পেস্ট করতেছে, এখন পর্যন্ত কোনো আমি কোড লিখি নাই। সো নাও দ্য নেক্সট যেটা হচ্ছে যে এখানে আমি আমার যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলটা আছে সেই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে আমি প্রম্পটিং করতেছি, তাকে রিলেভেন্ট কনটেক্সট দিচ্ছি এবং পাশাপাশি আমার কোরিয়েটও দিচ্ছি, এবং সেখান থেকে সে আসলে আমাকে তার লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তার ইন্টেলিজেন্স ইউজ করে সে আমাকে রেসপন্সটা দিবে, যেটাকে বলা হয় যে র্যাগ সিস্টেমের লাস্টের যে জেনারেশন। তো রিজেনারেশন মানে হচ্ছে আমাকে রেসপন্স সে জেনারেট করেছে। তো সেই জিনিসটা এখানে হচ্ছে, তো আমি জাস্ট কপি করলাম। ওকে, সো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে কিন্তু সে আসলে মডেল হিসেবে মিস্ট্রল এই মডেলটাকে সে এখানে বাই ডিফল্ট অ্যাসাইন করে দিচ্ছে। কিন্তু আমরা তো দেখেছি যে আসলে আমার লোকালি আসলে দুটো মডেল আছে, একটা ডিপসি কারওয়ান 8 বিলিয়ন আর হচ্ছে লামা 3.2। আর মিস্ট্রল হচ্ছে এটাও কাইন্ড অফ একটা ফ্রেঞ্চ স্টার্টআপের একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো আমরা সেটা ইউজ করবো না, সুতরাং আমরা লামা 3.2 এটাকে আমি দিয়ে রাখলাম। ফাইন। পরের স্টেপে যেটা হচ্ছে যে আমরা জাস্ট সে বলতেছে জাস্ট একটা সিম্পল পিডিএফ নিতে বলতেছে। সেই পিডিএফটা সে কুইরি একটা ডেমো কুইরি দিয়ে দিয়েছে যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ডকুমেন্ট। আচ্ছা, ডকুমেন্টের আসলে পারপাস কি বা মেইন কনসেপ্ট কি সেটা কুইরি হিসেবে এখানে দেওয়া আছে। ফার্স্ট অফ অল আমাকে যে ডকুমেন্ট আছে কনটেক্সটটা সে পুল করতেছে, তারপরে আমার কুয়েরি এবং কনটেক্সট দুটাই সে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিয়ে সে রেসপন্সকে জেনারেট করতেছে। সো আমরা আসলে এটা ক্লিক করার পর এটা আমরা এক্সিকিউট করব। কিন্তু কোশ্চেন হচ্ছে এখানে আমার একটা স্যাম্পল পিডিএফ ফাইল লাগবে, রাইট? সো তাহলে আমাদের এই ডিরেক্টরিতে একটা পিডিএফ আমাকে নিতে হবে। সো
এই পিডিএফটাকে আমি এখানে দিলাম। সো এটা আসলে কিভাবে তারা ডিপসিকে ট্রেন করেছে তার একটা ওভারভিউ এখানে তারা দিয়ে রাখছে। সো এখানে এই জিনিসটা থাক, আমরা এই জিনিসগুলো নিয়ে আসলে একটু তার সঙ্গে আমরা কোয়েরি করব আসলে। সো ফাইন, তাহলে আমরা এখন লেটস সে আমাদেরকে স্যাম্পল পিডিএফ দরকার, পিডিএফ দিয়েছি, তারপরে কোয়েরি দরকার, কোয়েরিও দিয়েছি, বাদ বাকিটা আমরা এখন এক্সিকিউট করে দেখি। সো আমাদের কোয়েরি ছিল যে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য ডকুমেন্ট, রাইট? সো দেখেন সে কিন্তু রেসপন্স দিচ্ছে দ্য মেইন আইডিয়া অফ দ্য ডকুমেন্ট অ্যাপেয়ার্স রিলেটেড ট্রেনিং এ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কল্ড DeepSeek-R10। সো ইট ইজ ভেরি ফ্যাসিনেটিং, দেখেন সে কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সারটা এখানে দিতে পারছে। আমি তাকে বলছি যে এই ডকুমেন্টের আইডিয়াটা কি, সে কিন্তু আইডিয়া বলতেছে যে এটা হচ্ছে DeepSeek-R1 এর, এটা হচ্ছে ট্রেনিং রিলেটেড ডকুমেন্ট। সো আমাদের প্রথম যে কোয়েরি, সেই কোয়েরিটা কিন্তু সে সাকসেসফুলি এক্সিট করতে পারছে। এবং সেই কোয়েরিটা সে কেমনে এক্সিট করলো, আমরা যদি দেখি যে আসলে আমার যে পিডিএফটা ছিল সেই পিডিএফটাকে সে একটা ডিবিতে রাখলো। ডিবিতে রাখার পর সে ভেক্টর সার্চ করলো আমার কোয়েরি থেকে, অর্থাৎ তার কনটেক্সটটা পুল করলো। পুল করার পরে সে আসলে আমি আমার এলএলএম এর সাহায্য নিয়ে লোকালি যেটা হোস্ট করা আছে তার মাধ্যমে আমি কি করলাম যে কোয়েরি এবং কনটেক্সট দেওয়ার পরে, এর আগে আমরা এক্সাম্পলে যেটা বলেছিলাম যে আসলে বিচারক কি করলো যে যে ব্যক্তির কাছ থেকে তার কেসের যে কোশ্চেনটা তার কাছে ছিল, তার কোয়েরিটা সেই ব্যক্তি নিয়ে গেল, আর কনটেক্সটটা তিনি তার অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে পুল করলেন। তো এই দুটোর মাধ্যমে বিচারককে আমরা আসলে এলিনেমের মতো ভাবতে পারি। তিনি কি করলেন, তাকে একটা রিলেভ্যালেন্ট একটা অ্যান্সার দিলেন, তার এই বিচারে ফাইসলা করলেন। সো এখানেও বিষয়টা সেম জিনিসটি এলএলএম আমাদের করতেছে। সো আমরা যদি কুইরিটাকে আর একটু ঘুরাই লিখি যে এখানে আর কিছু কনসেপ্ট আছে, যেমন আমি যদি তাকে জিজ্ঞেস করি যে লেটস সে রিইনফোর্সমেন্ট লার্নিং কি জিনিস, তো আমি তাকে যদি আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ রিইনফোর্সমেন্ট লার্নিং, রাইট? সো এটা যদি আমি করি তাহলে দেখে যাক কি বলে সে আমাকে। ওয়াও, সে কিন্তু আমাকে রিইনফোর্সমেন্ট লার্নিং এর ডেফিনেশন দিয়েছে যে রিইনফোর্সমেন্ট লার্নিং ইজ এ পারপোজ অফ ট্রেনিং অফ এজেন্ট সাচ মডেল ইজ মেক ডিসিশন by reinforcing or punishing for its action. দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। রিইনফোর্সমেন্ট লার্নিং এর অন্যতম গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে যে আসলে রিওয়ার্ড এবং পেনাল্টির বেজের উপর বেস করে সে আসলে কোনো একটা মডেলকে ট্রেন করা, এবং সে কিন্তু সেই মেইন কনসেপ্টটা কিন্তু সে পুল করতে পারছে এখান থেকে, অত বড় একটা ডকুমেন্টস থেকে। সো দিস ইজ অ্যামেজিং। সো আমরা আরো একটা কোশ্চেন করতে পারি যে এই রিসার্চ পেপারে তো আসলে আরেকটা যেটা ছিল কোল্ড স্টার্ট, রাইট? আমরা তাকে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ কোল্ড স্টার্ট। Cold start is a refers to initial stage of a model that has limited or no prior knowledge about the data it will be trained on. Exactly, cold start কিন্তু আসলে সেই জিনিসটাকে বোঝায় যে কোনো একটা মডেলকে ট্রেন করার আগে আমরা তাকে চেইন অফ থটের মাধ্যমে কিছু ডেমো কোশ্চেনের কিছু কিভাবে জিনিসটাকে সলভ করতে হয় স্টেপ বাই স্টেপ, সেটাকে চেইন অফ থট বলা হয়। সে তার মাধ্যমে সে আসলে জিনিসটাকে অ্যানালাইজ নেক্সট যে ইয়েগুলো থাকবে এর মাধ্যমে সে আসলে ট্রেন করে, যে তুমি সিম্পল তোমাকে আমি কিছু চেইন অফ থট দিয়ে দিছি, তুমি নেক্সট টাইম কোনো একটা লার্ন করার সময় এই জিনিসগুলোকে ফলো করবা। তো সেটা কিন্তু সে আমাকে বলে দিতে পারছে আসলে। এখন আমরা যদি একটা কোশ্চেন করতে পারি যে আমি তোকে বলতে পারি গিভ দ্য নেম অফ দ্য অথার্স অফ দ্য পেপার। এবং সে কিন্তু দেখেন সেখান থেকে সে আমাকে অথার, অর্থাৎ এই যে ডকুমেন্টটা আছে তার অথার্সের সে নামগুলোকে সে আমাকে এখান থেকে লিস্ট করে দিচ্ছে। যদিও আসলে নাম আরো বেশি দেওয়া উচিত ছিল, আই এম নট শিওর সে আসলে কেমনে এই কয়েকটা জেনারেট করলো। সো আচ্ছা, আমরা যদি এই সেম কোশ্চেনটা ডিপসিক এর মাধ্যমে এক্সিকিউট করি তাহলে সে কেমন অ্যান্সার দেয় সেটা আমরা দেখি। ওকে, ওকে, সো আমরা যদি ডিপসিক এর রেসপন্সটা দেখি, সে কিন্তু স্ক্রলেবল এলিমেন্ট, ওকে, দ্যাটস তো ইন্টারেস্টিং, তারা কিন্তু দুজনেই সেম রেজাল্টই প্রডিউস করছে আই বিলিভ। সো
The list is arranged by alphabetically first name and those are marked indicating the development team. Anyways, fine. আমরা তাহলে এই কনসেপ্ট থেকে খুব ভেরি মাছ এটা আইডিয়া করতে পারি যে আসলে কোন একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল র্যাগ সিস্টেমের মাধ্যমে কিভাবে মানে রিলেভেন্ট কনটেক্সটকে পুল করে কিভাবে আরো বেটার রেজাল্ট প্রডিউস করতে পারে। সো এখানে আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা তো আসলে একটা রিসার্চ পেপারকে অ্যানালাইজ করলাম। সো হোয়াট অ্যাবাউট if we try to analyze a CV actually? Let's say put me a demo CV on there. Okay. Okay, so this is my CV. So আমারটাই আমি দিই। আচ্ছা, জাস্ট আমি এটাকে করে নিই। I'm not sure ডাটাগুলো এরকম দেখাচ্ছে কেন। দেখা যাক, ট্রাই করি আমরা। So নামটা হচ্ছে simple underscore CV. ওকে, সো আমরা আসলে এটা অনেক সময় লাগতেছে। সো লামা 3.2 এটা দিয়ে আমরা ট্রাই করি। ওকে, নাও আমি আমার স্যাম্পল সিভি দিলাম। তো প্রম্পটটা আমি সেটা বলি যে আসলে কি দিতে পারি যে give me the candidates skills। আচ্ছা, এই কারণটা। ওকে, সো ওকে, সে কিন্তু আসলে একটা ক্যান্ডিডেট আমাদের সফট স্কিলগুলো আমাকে সে আহ, দিয়ে দিচ্ছে যে আসলে তার সফট স্কিলগুলো আছে। সো ওকে, এনিওয়েজ আমরা আসলে অন্য একটা কোশ্চেন করতে পারি। How would you rate him as a AI engineer? আই থিঙ্ক এটা সাবজেক্টিভ কোশ্চেন আমি তাই করেছি, সুতরাং আসলে এখানে সে ডেফিনেটলি সে ভালো একটা আউটপুট দিবে না। এটা বিকজ আমি তো আসলে তাকে প্যারামিটার বলে দিই না যে আসলে কিভাবে তুমি জাস্ট তাকে ম্যাট্রিক্সে তো বলে দিই না যে কিভাবে তুমি একটা এআই ইঞ্জিনিয়ারকে জাজ করবা। সে আসলে দেখি কি আউটপুট দেয়। So based on the evaluation context provided, tips seeker or exhibit exceptional technical proficiency and problem solving skill. সেও দেখি আমাকে পাম্প দেয় প্রবলেম সলভিং স্কিল, পার্টিকুলার ম্যাথমেটিক্যাল রিজনিং। গুড। ওকে, সো কনক্লুশন হচ্ছে যে ডিপ সিকারস অ্যাবিলিটি টু সলভ ইন্ডিকেট প্রবলেমস এন্ড ইনহ্যাবিট প্রবলেমস ইন কোডিং টাস্ক, ইটস হাইলি টেকনিক্যাল স্কিলস। হাউএভার কম্পিটিটিভ রেটিং এ ইঞ্জিনিয়ার উড রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন। এক্স্যাক্টলি, সে কিন্তু আমাকে এটা বুঝতে পারতেছে যে তোমার একটা ইঞ্জিনিয়ারকে আসলে রেট করার জন্য আসলে আমার আরো কিছু কনটেক্সট দরকার। এই কম্প্রিহেনসিভ রেটিং অফ এ ইঞ্জিনিয়ার উড রিকোয়ার অ্যাডিশনাল ইনফরমেশন, কোলাবোরেশন, কমিউনিকেশন। দ্যাটস ইজ অ্যামেজিং। সো সে কিন্তু আমাকে তার আমার টেকনিক্যাল প্রফিসিয়েন্সি, প্রবলেম সলভিং স্কিল, লিমিটেশন সবগুলো উল্লেখ করার পরে সে লিমিটেশন উল্লেখ করছে। দ্যাটস গুড থিং। কনক্লুশন হচ্ছে যে আসলে আরো আমার ডাটা লাগবে আসলে, সেজন্য সে আমাকে রেট করে নাই। ওকে, give me candidates education. ও, দ্যাটস অ্যামেজিং। সে কিন্তু আমার এডুকেশনটাকে খুব ভালোভাবে পিক করতে পারছে এবং শিখতে পারছে। ও, দিস ইজ অ্যামেজিং। আমি যদি তাকে আর একটু সাবজেক্টিভলি বলি যে লেটস সে ইউ আর এ হায়ারিং ম্যানেজার, would you hire the candidate as a senior AI engineer? দেখা যাক এবার সে কি বলে। এটাও কিন্তু আসলে কাইন্ড অফ সাবজেক্টিভ কোশ্চেন আমি দিয়েছি তাকে। আমি কিন্তু প্রপার কনটেক্সটটা মানে ম্যাট্রিক্সটা বলে দেই না যে আমি কি কি ক্রাইটেরিয়ার উপর বেস করে তুমি তাকে ইভ্যালুয়েট করবা। এই জন্য সে আসলে আই থিঙ্ক এখানে খুব ভালো যে রেজাল্ট দিবে তারা। কিন্তু বাস আমার মেন কনসেপ্টটা হচ্ছে যে যে আমরা তাকে একটা ডকুমেন্ট দিচ্ছি, সেই ডকুমেন্ট থেকে কিন্তু সে আমার কোয়েরিগুলোকে কনটেক্সট থেকে সে আমাকে অ্যান্সার দিতে পারতেছে। সো proceed with additional evaluation such as interview or portfolio review, gather more information about the candidates. ওকে, সে আসলে আমাকে রিকমেন্ড করছে তাকে আরো জাজ করতে হবে যে তার ইন্টারভিউ এইসবের উপর বেস করে। দ্যাটস আ প্রিটি মাচ গুড অ্যান্সার। বাট
এটা একটা খুবই পাওয়ারফুল একটা সিস্টেম, যে সিস্টেমটা টেকনোলজির টেকনোলজির মজাটা এখানে যে আসলে এত পাওয়ারফুল একটা সিস্টেম আমি খুবই সিম্পলি চ্যাট জিপিটির সাহায্যে খুব মিনিমাম কোড করে আমি আবার লোকাল মেশিনে এটাকে এক্সিকিউট করতে পারতেছি, বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে পারতেছি। সো দিস ইজ অ্যামেজিং। সো এবং এটার আসলে ইমপ্লিকেশনটা হিউজ। এবং চিন্তা করেন যে আমাদের দেশের ক্ষেত্রে যে আমরা যদি আমাদের মেডিকেল সেক্টরের ডাটাগুলোকে বা আমরা আমাদের এডুকেশনাল ডাটাগুলোকে সবগুলো যদি আমরা যদি কোনো একটা র্যাগের মাধ্যমে কোনো একটা এলএলএম বেসে এলএলএমকে প্রম্পটিং করতে পারি, তাহলে কি হবে, সেটা একটা রিসার্চার্সের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। সে তাকে যে জিনিসগুলো তাকে আসলে অনেক বেশি ঘাটাঘাটি করে ইনফরমেশনগুলো পিক করতে হতো, এখন সে তাকে জাস্ট সিম্পল প্রম্পট করলেই সে কি করবে, অ্যান্সার দিতে পারবে। এবং এটা একটা সিভি অ্যানালাইজার যদি আমরা বানাইতে পারি, তাহলে দেখা যাচ্ছে একটা এইচআর এর কাজ অনেক সহজ করে দিতে পারবে। আমরা যদি অ্যাকাউন্টসের ডাটা দিতে পারি, তাহলে একটা অ্যাকাউন্টসের 2-3 জনের টিম বা 4-5 জনের টিম যে কাজটা করতে না পারে, একটা সিম্পল চ্যাটবট সেই কাজটা অনেক মোর অ্যাকুরেটলি সেই জিনিসটা তাকে করতে সাহায্য করবে। টেকনোলজির আসলে মজাটা এখানেই, যে আমরা যদি সেই জিনিসটাকে আমরা রিয়েল ফিল্ডে করতে পারি। সো সেক্ষেত্রে আসলে র্যাক সিস্টেমটা অনেক পাওয়ারফুল একটা টুল হইতে পারে আমাদের জন্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমরা দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।